এক অতি প্রাকৃত চেতনা, এক অনাদি তৃষ্ণা মাথা ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে ক্রমশ। আয়নার অন্তরালে বন্দি থাকা প্রভুর জন্য সে অপেক্ষা করবে দীর্ঘকাল। অসীম ধৈর্য তার রয়েছে, অনন্ত সময় তার হাতে। সে জানে মানুষ আবার ফিরে আসবে তার প্রভুকে জাগাতে। তারা সব সময়ই ফিরে আসে, কারণ তার নিজের থেকেও বড় অভিশাপ আজীবন তাড়া করে বেড়ায় তাদের। আর সেই অভিশাপের নাম লোভ। আর সেই রাতের পর থেকে প্রতি অমাবস্যায় ওই জঙ্গলের রাস্তায় কেউ যাতায়াত করলেই পায় এক অদ্ভুত ফিসফিসানির আহ্বান, যেন কোনো গভীর গহ্বর থেকে কেউ ডাকছে তাকে, মৃদু প্রলোভন দিচ্ছে। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুক্রবার, তাই যথারীতি আমরা হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে রণদীপ নন্দীর কলমে ফ্যান্টাসি হরর গল্প প্রেতভূমি। যারা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করো বা আমাদের ইউটিউব কমিউনিটি ট্যাবসে চোখ রাখো, তারা নিশ্চয়ই জানবে আমরা সম্প্রতি একটা হরর অ্যান্থোলজি সিরিজের ঘোষণা করেছি, যেই সিরিজে থাকছে 9টা ভিন্ন স্বাদের হরর গল্প। এই বৃষ্টি বাদলার মরশুমে যাতে তোমরা এনজয় করতে পারো, তার কথা মাথায় রেখেই। পুরো লিস্টটা পেতে গেলে আমাদের কমিউনিটি ট্যাবসে চোখ রাখো, দেখতে পেয়ে যাবে। আজকে কিন্তু এই সিরিজ থেকেই আমাদের প্রথম গল্প, রণদীপ নন্দীর কলমে ফ্যান্টাসি হরর কাহিনী প্রেতভূমি। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার এসে গল্প শুনছো, প্লিজ করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও আমাদের সমস্ত গল্পের আপডেটস রেগুলারলি পেতে। আর আমরা কিন্তু এখন আছি স্পটিফাইতেও। প্রতি সপ্তাহে কিন্তু ইউটিউবের একদিন আগে আমরা চেষ্টা করছি স্পটিফাইতে গল্প রিলিজ করবার। তোমরা যদি মনে করো যে কম অ্যাডসে স্ক্রিন অফ করে গল্প শুনবে, তাহলে কিন্তু স্পটিফাই তোমাদের জন্য হ্যান্ডি হতে চলেছে। তো আমাদেরকে স্পটিফাইতে ফলো করতে ভুলো না। আমাদের ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে সব জায়গায় লিঙ্কস পেয়ে যাবে, সেখানেও ফলো করে আমাদের পাশে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, রণদীপ নন্দীর কলমে ফ্যান্টাসি হরর কাহিনী প্রেতভূমি। চাঁদের আলো ছিল না সেই রাতে। অমাবস্যার গভীর অন্ধকার জঙ্গলের ঘন ছায়াকে আরো নিবিড় করে রেখেছিল। প্রাচীন গাছগুলো চারিদিকে ঘুমন্ত দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের সরু আঙুলের মতো আঁকা বাঁকা শাখা প্রশাখাগুলো আকাশের দিকে নির্দেশ করে আছে। নিচে মাটিতে শিকড়গুলো সাপের মতো এঁকে বেঁকে ছড়িয়ে, মাঝে মাঝে মাটি ফুঁড়ে বেরিয়ে আবার ঢুকে গেছে। যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় মাটির নিচে এক রহস্যময় জাল বুনে চলেছে তারা। পরিবেশ থমথমে, বাতাস আশ্চর্য রকম স্থির, পাতার সামান্য নড়াচড়া অবধি নেই। শুধু মাঝে মাঝে অতিকায় পেঁচা কিংবা বাদুরের ডানার শব্দ চকিতে নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তারাবিহীন কালো আকাশ, যেন সমস্ত আলো গ্রাস করে ফেলেছে কোনো অদৃশ্য শক্তি। তারা জড়ো হয়েছে জঙ্গলের মধ্যে একটা প্রাচীন সমতল পাথরে চত্বরে। চারপাশে প্রাচীন পাথরের স্তম্ভ, তার বেশিরভাগটাই সময়ের ভারে ক্ষয়প্রাপ্ত। স্পষ্ট বোঝা যায় এটা কোনো প্রাচীন উপাসনার স্থান, এমন কোনো উপাসনা যার স্মৃতি এখন ইতিহাসের পাতা থেকেও মুছে গেছে। তারপর ওই শব্দটা শুরু হলো, চাপা গম্ভীর ঢাকের মতো একটা শব্দ। প্রতিটা বোল যেন সেখানে উপস্থিত মানুষদের হৃৎপিণ্ডের স্পন্দনের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে একটানা লয়ে ঢাকের শব্দ ক্রমশ জোরালো হতে লাগলো।
যেন জঙ্গলের বিশাল গাছগুলো নিজেদের মধ্যে কোনো অজানা ভাষায় কথা বলছে। ওরা 7 জন, সবার পরনে কালো আলখাল্লা, মুখের নিচের অংশ আবৃত কালো কাপড়ে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে কালো কাঁচের গুলির মতো মায়াবী ও জীবন্ত। হাতে ধরা জ্বলন্ত মশালের শিখায় সে চোখগুলোয় ফুটে উঠছে এক অস্বাভাবিক দীপ্তি। তাদের হাতের আঙুলগুলোয় অসংখ্য অদ্ভুত অদ্ভুত আংটি, গলায় ঝকঝক করছে তামার তাবিজ। তাদের মধ্যে একজনের উচ্চতা অন্যদের তুলনায় অনেকটা বেশি। এই ব্যক্তির আলখাল্লার উপর লাল সুতোয় কিছু অজানা প্রতীক ও অক্ষর বোনা। তার গলায় ঝুলছে একটা বড় গোলাকার পাথর। বলাই বাহুল্য, এই ব্যক্তি এদের প্রধান পুরোহিত। তারা পাথরের বৃত্তের পাশে নরম মাটিতে একটা গর্ত খুঁড়ছিল। গর্তের চারপাশে কালো মোমবাতি জ্বালিয়ে সাজিয়ে রেখেছিল গোল করে। প্রতিটা মোমবাতি থেকে ওঠা শিখা বিস্ময়করভাবে স্থির, হাওয়ায় তা কাঁপছিল না। মোমবাতিগুলো থেকে নির্গত হওয়া ঘন কালো ধোঁয়া বাতাসে ভেসে না গিয়ে কুণ্ডলি পাকিয়ে জমা হচ্ছিল মাথার উপরে, যেন এক অদৃশ্য ছাদ বুনে চলেছিল নিপুণ হাতে। ঢাকের শব্দ তখন আরও জোরে বাজতে আরম্ভ করল, লয় দ্রুততর হয়ে উঠল। এইবার সেই 7 জন গর্তের চারপাশে দাঁড়িয়ে হাত মিলিয়ে একটা বৃত্ত তৈরি করল। তারপর মাথা নত করে বিড়বিড় করে কোনো একটা অচেনা মন্ত্র পাঠ করে চলল সবাই। এবার প্রধান পূজারী একটা গাঢ় লাল শালুতে মোড়ানো প্রকাণ্ড একটা জিনিস নিয়ে এলো। সযত্নে কাপড় সরিয়ে তিনি বের করে আনলেন একটা বিশাল আয়না। দেখি বোঝা যায় সেটা কোনো সাধারণ আয়না নয়, অতি প্রাচীন এবং বিবর্ণ সেই আয়না। মোটা কাঠের ফ্রেমে খোদাই করা রয়েছে অসংখ্য প্রতীক, যার অর্থ হয়তো এই সভ্যতার বর্তমান প্রজন্ম ভুলেও গেছে। আয়নার কাচের অংশটা অস্বাভাবিক রকম ঘোলাটে, যেন স্থির গভীর দিঘির পৃষ্ঠ। প্রধান পূজারী এবার আয়নাটা গর্তের উপরে ধরল। বাকি 6 জন একসঙ্গে গুনগুন করে উচ্চারণ করা মন্ত্র এখন এক দুর্বোধ্য ভাষার কোনো গানের রূপ নিয়েছে। अकस्तु निरतु मा बेहमत अकस्तु निरतु महलु शबाई तक्रमनु अकस्तु निरतु मा बेहमत अकस्तु निरतु महलु शबाई तक्रमनु अकस्तु निरतु मा बेहमत अकस्तु निरतु महलु शबाई। প্রধান পূজারী এবার আয়নাটা গর্তের মধ্যে নামাতে আরম্ভ করলেন। ঠিক সেই মুহূর্তে আয়নার ঘোলা পৃষ্ঠে একটা অদ্ভুত আলোড়ন শুরু হলো, যেন কোনো তরল পদার্থ তার মধ্যে ঢেউ তুলছে। সেখানে এক অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে নিঃশব্দে। এদিকে ঢাকের শব্দ তখন উন্মুক্ত হয়ে উঠেছে। হঠাৎ মোমবাতির শিখাগুলো নিভে গেল এক ঝটকায়। প্রধান পূজারী প্রথম আয়নাটা গর্তের ভেতরে নামিয়ে রাখলেন। তারপর চালের গুঁড়ো দিয়ে তার পাশে গণ্ডি কেটে দিতে লাগলেন। তারপর তিনি উঠে দাঁড়িয়ে নিজের আঙুল কেটে রক্ত ঝরাতে লাগলেন আয়নার ওপর। রক্তের প্রতিটা ফোঁটা আয়নার পৃষ্ঠে পড়া মাত্র অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন কোনো তৃষ্ণার্ত জীব তা শুষে নিচ্ছে। তারপর সেই প্রথম চিৎকার এত তীব্র, এত অমানবিক যে সেটা শুনে জঙ্গলের পাখিরা ভয় আকাশে উড়ে গেল। এটা যে কোনো মানুষের চিৎকার নয়, তাতে ওরা নিশ্চিত। এ যেন হাজার হাজার ব্যথিত যন্ত্রণা কাতর প্রাণীর সম্মিলিত আর্তনাদ। আয়নার পৃষ্ঠতল থেকে ঘূর্ণি পাকিয়ে উঠছিল একটা অন্ধকার কুণ্ড। তার মধ্যে থেকে আবারও সেই অমানুষিক চিৎকার ভেসে এলো। তারপরই আয়নার কালো পৃষ্ঠ থেকে বেরিয়ে এলো একটা হাত। সে হাত কোনো মানুষের হাত নয়, শীর্ণ মাংসহীন হাতটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সে হাতে তীক্ষ্ণ বাঁকানো কালো নখর, বিবর্ণ লোমশ বাহু, যার চামড়া শুকনো ও বিবর্ণ,
শিরাগুলো ফুলে উঠেছে, বাহু জুড়ে অসংখ্য ক্ষতচিহ্ন। হাতটা বিষাক্ত সাপের মতো দ্রুত বেরিয়ে এসে পূজারীর গলা আঁকড়ে ধরল ছোবলের দ্রুততায়। পূজারীর দু চোখ বিস্ফারিত হয়ে উঠল, কণ্ঠনালী থেকে কোনো শব্দ বেরোলো না। সে ভয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সেই পৈশাচিক হাতের নখরগুলো তার গলার চামড়া ভেদ করে ঢুকে যেতে লাগলো। রক্তের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো আয়নার উপর। মুহূর্তে তপ্ত মরুভূমির মতো সেই তরল শুষে নিল আয়না। প্রধান পূজারী তারপর এক ঝটকায় একপাশে সরে এসে উঁচু কণ্ঠে অচেনা ভাষায় চিৎকার করে উঠলেন, আবাহন্তে নিষিদ্ধম আত্রা কালাম শুদ্ধম, আবাহন্তে নিষিদ্ধম আত্রা কালাম শুদ্ধম, আবাহন্তে নিষিদ্ধম, আবাহন্তে নিষিদ্ধম। তার কণ্ঠে এমন এক আদেশের সুর ছিল যে সকলে স্তম্ভিত হয়ে গেল। প্রধান পূজারী তখন একটা ছোট্ট বোতল বের করে সেটা খুলে ভিতরের তরল ছিটিয়ে দিলেন আয়নার উপরে। মুহূর্তে আয়না থেকে বেরিয়ে এলো এক অমানবিক চিৎকার। পরক্ষণেই শীর্ণ হাতটা আবার আয়নার অন্ধকারে ফিরে গেল। আয়নার পৃষ্ঠ থেকে গড়িয়ে নামতে লাগলো ঘন লাল তরল। গাঢ় তরলটা আয়নার কিনারা বেয়ে গড়িয়ে মাটিতে পড়তে লাগলো। পাথুরে মাটিও তরলটা সেই আয়নার মতোই তৃষ্ণার্ত পথিকের মতো শুষে নিতে লাগলো। গোটা বৃত্ত জুড়ে মাটি ক্রমশ লাল হয়ে উঠল। ঢাকের শব্দ তখন আবার শুরু হয়েছে, কিন্তু এবার তার লয় ভিন্ন, ধীর, মৃত্যুর মতো শীতল। পূজারীরা আবার মন্ত্রোচ্চারণ শুরু করলো। এবার তাদের কণ্ঠস্বর কাঁপছিল। তারপর আয়নার ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, এত গভীর, এত কর্কশ, যেন কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর গর্জন প্রাচীন পাথরের সমাধি ভেদ করে বেরিয়ে আসছে। এমন কণ্ঠস্বর যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আয়নার কাঁচ জুড়ে যেন কোনো ঘূর্ণিঝড় উঠেছে। বাতাস ভারী হয়ে আসছে ক্রমশ। আমি আবার ফিরে আসবো, তোরাই আমাকে ফিরিয়ে আনবি, আমার ভোগ দিবি আবার। প্রধান পূজারী আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ঢাকের শব্দ হয়ে উঠল আরো উচ্চ। তোদের সবার রক্তে আমার নৈবেদ্য হবে। আমি আবার আসবো, আমি আবার আসবো। বাকি কথাগুলো প্রধান পূজারীর মন্ত্রোচ্চারণের শব্দে ঢাকা পড়ে গেল। আয়নার পৃষ্ঠে ঘূর্ণি ক্রমশ কমতে লাগলো। আয়না আবার কালো হয়ে গেল, স্থির, নিষ্প্রাণ। প্রধান পূজারী তখনও হাঁপাচ্ছিলেন। তার কপালে ঘাম জমে গিয়েছিল। তিনি ইশারা করলেন অন্যদের। তারা আয়নাটাকে আবার লাল কাপড়ে মুড়িয়ে ফেলল। আমাদের কাজ শেষ। ভালো করে মাটি খুঁড়ে এটাকে পুঁতে দাও। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। রাত শেষ হয়ে আসছে। প্রধান পুরোহিতের আদেশ মেনে সবাই জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। ঢাকের শব্দ ক্রমশ মিলিয়ে গেল। জঙ্গল জুড়ে আবার নেমে এলো অখণ্ড নৈশব্দ। কিন্তু তারা দেখতে পেল না আয়না থেকে গড়িয়ে পড়া রক্ত ভেজা মাটিতে ততক্ষণে একটা মৃদু আলোড়ন উঠেছে। সেই মাটি থেকে মাথা তুলেছে এক মিশকালো অবয়ব, এক অতি প্রাকৃত চেতনা, এক অনাদি তৃষ্ণা মাথা ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে ক্রমশ। আয়নার অন্তরালে বন্দি থাকা প্রভুর জন্য সে অপেক্ষা করবে দীর্ঘকাল। অসীম ধৈর্য তার রয়েছে, অনন্ত সময় তার হাতে। সে জানে মানুষ আবার ফিরে আসবে তার প্রভুকে জাগাতে। তারা সব সময়ই ফিরে আসে, কারণ তার নিজের থেকেও বড় অভিশাপ আজীবন তাড়া করে বেড়ায় তাদের। আর সেই অভিশাপের নাম লোভ। আর সেই রাতের পর থেকে প্রতি অমাবস্যায় ওই জঙ্গলের রাস্তায় কেউ যাতায়াত করলেই পায় এক অদ্ভুত ফিসফিসানির আহ্বান, যেন কোনো গভীর গহ্বর থেকে কেউ ডাকছে তাকে, মৃদু প্রলোভন দিচ্ছে।
নিশাচর পাখিদের ডাক আর পাতার মর্মর শব্দে মুখর ছিল সেই রাত। চাঁদ উঠেছিল বিশাল বটগাছটার আড়াল থেকে। আলো আঁধারির খেলায় মেতেছিল তামাম বনভূমি। শিবা এগিয়ে চলেছিল সেই অন্ধকারে। তার পায়ের চাপে শুকনো পাতা মচমচ শব্দে আর্তনাদ করছিল। শিবার বয়স 15, গোলগাল মুখ, চকচকে কালো ত্বক আর এলোমেলো বড় চুল। এই জঙ্গল যেন চিরকালের সঙ্গী তার। মাঝে মাঝে সে থমকে দাঁড়াচ্ছে, কান পেতে শুনছে বনের নিঃশ্বাস। একটা মেঠো খরগোশের পিছনে ধাওয়া করে চলেছে সে সন্ধে থেকে, কিন্তু খরগোশ বেটা বড্ড চালাক, কিছুতেই সেটাকে কবজা করতে পারছে না শিবা। জঙ্গলেই শিবার বড় হওয়া। মা বাবা দুজনেই ছিল মৌলি। জঙ্গলে ঘুরে মৌচাকের সন্ধান করে মধু সংগ্রহ করাই ছিল তাদের পেশা। বছর দুয়েক আগে বাবা মা সেই যে জঙ্গলে ঢুকেছিল আর ফেরেনি। তাদের ছোট্ট আদিবাসী গ্রামে অবশ্য এই ঘটনা তেমন একটা চমকপ্রদ নয়। ওর বাবা মার মতোই ফি বছর 8-10 জন মানুষ এই 80 পোঁতার জঙ্গলে ঢুকে হারিয়ে যায়। তবু জঙ্গলে আসে ওরা, আসতেই হয়। কেউ মধু সংগ্রহ করতে, কেউ কাঠ কাটতে, কেউ বা আবার লুকিয়ে পাখি ধরতে। শিবার বাবা মা জঙ্গলে হারিয়ে যাওয়ার পর থেকেই শিবা এই জঙ্গলে আসতে শুরু করে তাদের খুঁজতে। গ্রামের সবাই সাবধান করেছিল গুম্বাদেও বাকিদের মতো ওকেও নাকি ধরে নিয়ে যাবে। শিবার প্রথম প্রথম এসব শুনে খুব ভয় লাগতো, আজকাল আর লাগে না। বরং এই জঙ্গলের মধ্যেই ও অনেক বেশি সাবলীল। এই বিশাল আকাশ ছোঁয়া গাছগুলোকে তার নিজের অভিভাবক বলে মনে হয়। মনে হয় সে বুঝি তার হারিয়ে যাওয়া মা বাবার কাছেই রয়েছে। শিবার বিশ্বাস, সে যখন তপ্ত দুপুরে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল খেয়ে ক্লান্ত হয়ে কোনো মস্ত গাছের ছায়ায় শুয়ে ঘুমিয়ে পড়ে, তখন সেই মস্ত গাছের ডালগুলো নুইয়ে পড়ে তাকে ছায়া দেয়, পাতার ঝালর দুলিয়ে হাওয়া করে। যে জঙ্গলে দিনের বেলাতেও কেউ পা ফেলতে ভয় পায়, সেই জায়গাকেই শিবা নিজের বাড়ি মনে করে অবলীলায়। শিবা মাথা তুলে বুক ভরে বাতাসের ঘ্রাণ নিল। পচা পাতা, ভেজা মাটি আর অজানা কোনো একটা জন্তুর দেহের গন্ধে ভরা বাতাস। শিবা জঙ্গলের প্রতিটা কোণের গন্ধ চেনে, কিন্তু এই গন্ধটা তার চেনা নয়। হঠাৎ পিছনে একটা খসখস শব্দ পেয়ে চকিতে সে পিছন ফিরে দেখল বাঁশ ঝাড়ের পাশে একটা ছায়া নড়ছে। কে? শিবা অন্ধকারের দিকে উদ্দেশ্য করে চিৎকার করল। ছায়ামূর্তি এগিয়ে এলে আবছা আলোয় শিবা দেখল তারই বয়সী একটা ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটা দু চোখে চওড়া করে কাজল পড়েছে, গায়ের রং বাদামি, চামড়া যেন মসৃণ পাথরের মতো চকচক করছে। পরনে একটা ছোট কাপড়, শরীর জুড়ে বিচিত্র উল্কি। তুমি কে? ছেলেটা একটু হাসল, তার সাদা দাঁতগুলো চাঁদের আলোয় চকচক করে উঠল। আমি গান্দ, তুমি? আমি শিবা, ঝুম্পি গ্রামে আমার বাড়ি। গান্দ অবিকল কাঠবেড়ালির মতো এক লাফে অদ্ভুত দক্ষতায় পাশের উঁচু গাছের একটা ডালে উঠে বসে পড়ল। জানি, তোমাকে এখানে দেখেছি আগেও, তবে তুমি আমাকে দেখোনি। কিভাবে দেখলে? তুমি কোথায় থাকো? এখানেই, এই জঙ্গলেই আমার বাড়ি। তুমি একা থাকো? তোমার মা বাবা কই? মা বাবা তারা তো অনেক দূরে, এখন আমি একাই আছি। এই জঙ্গলে একা থাকো? আমার সঙ্গে এসো, তোমায় একটা জিনিস দেখাই। বলে গান্দ জঙ্গলের গভীরে এগিয়ে যেতে লাগল। কয়েক মুহূর্তেই জঙ্গলের অন্ধকার চকিতে গ্রাস করে নিল গান্দর ছোট্ট অবয়বটাকে। শিবা ঠিক বুঝতে পারছিল না এই ছেলেটার পিছনে যাওয়াটা ঠিক হবে কিনা। সে জঙ্গলের এতটা অবধি হাতের তালুর মতোই চেনে, কিন্তু এর থেকে বেশি গভীরে যাওয়ার সাহস তার এখনো হয়নি। জঙ্গলের ওই গভীরে তাকালে মনে হয় যেন এক রাশ অচেনা অন্ধকার ভিতরে হিংস্র সাপদের মতো ওঁত পেতে রয়েছে। একজন অচেনা ছেলের পিছনে সেখানে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু গান্দর চোখে মুখে এমন কিছু ছিল যা শিবার মাথার সমস্ত চিন্তা এলোমেলো করে দিল।
কেমন একটা ঘোরের মধ্যে বুঁদ হয়ে সে টলমলো পায়ে এগিয়ে চলল গান্দর পিছনে। একটা মায়াবী সুর যেন তাকে ডাকছে ফিসফিসিয়ে। ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সন্ধ্যের আগে আমাকে গ্রামে ফিরতে হবে। গান্দ শিবাকে নিয়ে জঙ্গলের এমন গভীরে প্রবেশ করলো যেখানে শিবা কখনো যায়নি। পথে যেতে যেতে গান্দ তাকে বিভিন্ন গাছপালা, জীবজন্তু সমস্ত দেখাতে লাগলো। জঙ্গল সম্পর্কে নিজের জ্ঞান নিয়ে শিবার খানিক গর্বই ছিল, কিন্তু গান্দর সঙ্গে আলাপ হয়ে সেই অহংকারটা মাটিতে মিশে গেল। জঙ্গলের প্রায় মাঝামাঝি এসে অবশেষে থামল গান্দ। একটা লাল নীল ফুল দেখালো শিবাকে। এটা চন্দ্রফুল। রাত নামলে এর গন্ধে বনের সব জন্তু মাতাল হয়ে ছুটে আসে। তুমি এত সব কিভাবে জানো? আমি তো এখানেই জন্মেছি, আমি সব জানি। একটু পরেই কালীগোলা নিশ্ছিদ্র অন্ধকার নামল গোটা জঙ্গল জুড়ে। গান্দ আর শিবা উঁচু একটা পিয়াল গাছের ডালে বসে সাক্ষী থাকলো এক আশ্চর্য সুন্দর দৃশ্যের। একে একে সেই ফুলের গন্ধে হাজির হলো ময়ূর, সম্বর, হরিণ, চিতা, হাতি। তাদের কেউ কেউ ঝিমধরা তন্দ্রায় ভেসে ঘুরে বেড়ালো ফুল গাছটাকে ঘিরে, কেউ আবার বসে রইল চুপটি করে। শিবারা ওইভাবেই গাছের ডালে বসে রইল সারা রাত। ভোরের একটু আগে বন্য বাইসন বা গাউরের দল এলো পায়ে গুচ্ছ গুচ্ছ লোমের মোজা পড়ে। শ্লথ পায়ে প্রায় নাচের ভঙ্গিমায় তারা ঘুরল গোল হয়ে। শিবা জানে রাতে বাড়ি না ফিরলে বৃদ্ধা ঠাকুমা চিন্তা করবে। বুড়ির সে ছাড়া আর কেউ নেই, তারও ওই ফোকলা অশীতিপর বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। তবু আজ সেই চিন্তা তার মনকে গ্রাস করল না। এক অনাবিল মুগ্ধতায় তন্ময় হয়ে সে সেখানেই বসে রইল সারা রাত। এর পরের কয়েক সপ্তাহ ধরে শিবা প্রায়ই জঙ্গলে যেতে লাগলো। গান্দ শিবাকে জঙ্গলের নিত্য নতুন রহস্য দেখাতো। শিবাও অপার বিস্ময়ে সেই সব দেখত মন ভরে। তেমনই একদিন যখন তারা বিশাল পিয়াল গাছটার নিচে বসেছিল, তখন গান্দ প্রথমবারের মতো তার জীবনের কথা উল্লেখ করল। তুমি জানো শিবা, এই জঙ্গলে আগে অনেক মানুষ থাকতো। তোমাদের মতো সভ্য প্যান্টজামা পরা মানুষ নয়, সহজ সরল জঙ্গলি উপজাতি। তারা ছিল আমার নিজের লোক, কাকুয়া জাতি। কাকুয়া? কই, আমি তো কখনো শুনিনি এই নাম। কারণ তারা আর কেউ বেঁচে নেই। আমার মাও মারা গেছে আজ মাস 6 হলো, তাই এখন আমি শেষ জীবিত কাকুয়া। কিন্তু কি হয়েছিল তাদের? অস্তগামী সূর্যের প্রতিফলন পড়ে গান্ধর চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল। আগে তোমাকে আমাদের ইতিহাস, আমাদের সমাজ, আমাদের দেবতা গুগুম্বার কথা জানতে হবে। গুগুম্বা? তিনি কি? এই জঙ্গলের রক্ষাকর্তা। রক্ষাকর্তা? কিন্তু গ্রামে তো সবাই বলে জঙ্গলে গুম্বাদেও নামে এক ভয়ঙ্কর অপদেবতা আছে। তারা পুরো সত্যিটা জানে না। গুগুম্বা ছিল কাকুয়াদের আরাধ্য দেবতা, উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক। কিন্তু এখন সে বিস্তৃত হয়ে তোমাদের গুম্বাদেও হয়ে গেছে। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু সাহায্য করবে শিবা? গুগুম্বাকে মুক্ত করতে হবে। তিনি বন্দি আছেন একটা আয়নার মধ্যে, জঙ্গলের ঠিক মাঝখানে, মাটির নিচে। সেদিন রাতে শিবা ঘুমোতে পারল না। গুগুম্বা, কাকোয়া, সারা রাত গান্দর কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। পরদিন সে আবার জঙ্গলে গেল গান্দর সঙ্গে দেখা করতে। এইবার গান্দ তাকে নিয়ে গেল জঙ্গলের আরও গভীরে, যেখানে সূর্যের আলো অতি কষ্টে পৌঁছায়। তারা এক বিশাল গোল পাথরের বেদির সামনে এসে দাঁড়ালো। পাথরের গায়ে খোদাই করা অনেক চিত্র, আর প্রাচীন কোনো ভাষায় কিছু একটা লেখা রয়েছে সেখানে। এইখানে দেখো, আমাদের ইতিহাস লেখা আছে। অনেক অনেক বছর আগে এই জঙ্গলে বাস করত কাকুয়া উপজাতি। তারা ছিল সহজ সরল প্রকৃতিপ্রেমী মানুষ। গাছপালা, পশু পাখি সবার সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাস করত তারা। তাদের উপাস্য দেবতা ছিল গুগুম্বা। তিনি উন্নতি, সমৃদ্ধি, ভালোবাসা এবং প্রকৃতির দেবতা। কাকুয়াদের বিশ্বাস গুগুম্বা নিজেই আসলে এই জঙ্গলের আত্মা। তিনি মিশে আছেন নদীর জলে,
বাতাসে, মাটিতে, গাছে, লতায়। তাকে দেখতে কেমন? গান্দু উত্তর না দিয়ে পাথরের ওপর খোদাই করা একটা চিত্রের দিকে ইশারা করল। সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুত আকৃতি। দেহটা মানুষের মতো, কিন্তু মাথাটা হরিণের, আর শরীরের বিভিন্ন অংশ থেকে জন্ম নিয়েছে গাছের ডাল, পাতা, ফুল। ইনিই আমাদের গুগুম্বা। তার শরীর মাটি থেকে তৈরি, তার রক্ত নদীর জল, তার প্রাণবায়ু জঙ্গলের সোদা বাতাস, আর তার শক্তি আগুন। তারপর কি হলো? তারপর নেমে এলো দুর্যোগ। কাকুয়াদের সুখ শান্তি টিকল না। সেই দূর দেশ থেকে এলো কিছু মানুষ। তারা ছিল লোভী, ক্ষমতা পিপাসু। গান্দু শিবাকে গল্প শোনাতে থাকলো আর হাঁটতে হাঁটতে পাথরের চিত্রগুলো দেখাতে লাগলো। সেই বাইরের লোকেরা প্রথমে বন্ধুর ভান করে আমাদের সঙ্গে আলাপ করলো। তারা প্রথমে কাকুয়াদের সঙ্গে বন্ধুত্ব করে বাণিজ্য শুরু করলো। তারপর ধীরে ধীরে তাদের লোভ বাড়তে লাগলো। পরের পাথরের চিত্রে দেখা যাচ্ছিল কিছু ভিন্ন পোশাক পরা মানুষ কাকোয়াদের গ্রামে প্রবেশ করছে। তারা দেখল কাকুয়াদের জঙ্গল অনেক সমৃদ্ধ, মূল্যবান গাছপালা, ঔষধি লতা, প্রচুর শিকার সব মজুত আছে। তারা চাইল সব নিয়ে নিতে, কিন্তু কাকুয়ারা তাদের বাধা দিল, কারণ তারা জানতো প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে গুগুম্বা রুষ্ট হবেন। তখন সেই বাইরের লোকেরা একটা চক্রান্ত করল। তারা জানতো কাকুয়াদের মূল শক্তি হলো তাদের দেবতা গুগুম্বার আশীর্বাদ। তাই তারা ঠিক করলো গুগুম্বাকেই নিয়ন্ত্রণ করতে হবে। পরের চিত্রে দেখা যাচ্ছিল কিছু লোক একটা বিশাল আয়না নিয়ে দাঁড়িয়ে আছে। তারা একটা জাদুকরি আয়না তৈরি করলো, এমন এক আয়না যা আত্মাকে বন্দি করতে পারে। তারপর তারা এক রাতে কাকুয়াদের গ্রামে হামলা করলো, অনেক কাকুয়াকে হত্যা করলো, বাকিদের দাস বানালো। কিন্তু গুগুম্বা, তিনি কি কাকুয়াদের রক্ষা করেননি? গুগুম্বা ছিলেন প্রকৃতির দেবতা, যুদ্ধের নয়। তিনি রক্তপাত পছন্দ করতেন না। তিনি নিজের শক্তি দিয়ে নিজের লোকদের রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। পরের চিত্রে দেখা যাচ্ছিল আয়নার সামনে দাঁড়ানো গুগুম্বা যেন আয়নায় ঢুকে যাচ্ছেন। বাইরের লোকেরা আয়নাটাকে গুগুম্বার মূর্তির সামনে আনলো। আয়নাটা এত শক্তিশালী ছিল যে গুগুম্বার আত্মা সেখানে বন্দী হয়ে গেল, এবং তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। গান্দু এবার তাকে নিয়ে গেল বেদির অন্য পাশে। সেখানে চিত্রগুলো আরও অন্ধকার, অশুভ। গাছের পাতা পচে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। সূর্যের আলোর প্রবেশাধিকার নেই বেদির ও প্রান্তে। গুগুম্বাকে আয়নায় বন্দি করে বাইরের লোকেরা শুরু করলো এক নতুন অত্যাচার। তারা জানতো গুগুম্বার শক্তি এখন তাদের হাতে। তারা আয়নার মাধ্যমে গুগুম্বাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। পরের চিত্রে দেখা যাচ্ছিল কিছু লোক একটা বেদির সামনে একজন মানুষকে বলি দিচ্ছে। গুগুম্বা ছিলেন প্রেম এবং সৃষ্টির দেবতা। তিনি কখনো রক্তের বলি যাননি, কিন্তু সেই লোকেরা ঠিক করলো গুগুম্বাকে তারা শক্তিশালী করবে। তারা শুরু করলো গুগুম্বার নামে নরবলি দেওয়া। প্রথমে গুগুম্বা প্রতিরোধ করেছিলেন, বলি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, কিন্তু আয়নায় বন্দি দেবতা অসহায় ছিলেন। বাইরের লোকেরা তার উপর আবার জাদু প্রয়োগ করলো, তাকে বাধ্য করলো বলি গ্রহণ করতে। কিন্তু কেন কেন তারা এমন করলো? ক্ষমতার জন্য। তারা চেয়েছিল গুগুম্বার শক্তিকে নিজেদের লাভের জন্য ব্যবহার করতে। বললাম না, গুগুম্বা ছিলেন সমৃদ্ধির দেবতা। তারা চেয়েছিল সেই সমৃদ্ধি নিজেরাই ভোগ করতে। তারপরের চিত্রে দেখা যাচ্ছিল গুগুম্বার চেহারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তার সুন্দর চোখ বদলে যাচ্ছে জ্বলন্ত অগ্নিতে। তার শরীরের গাছপালা সমস্ত শুকিয়ে যাচ্ছে। এবং বছরের পর বছর নরবলি পেতে পেতে গুগুম্বা পরিবর্তিত হতে লাগলেন। তিনি আর সেই প্রেমময় দেবতা রইলেন না। তিনি হয়ে উঠলেন ক্ষুধার্ত, হিংস্র, প্রতিশোধ পরায়ণ। তিনি হয়ে উঠলেন গুম্বাদেও। তোমাদের গ্রামের লোকেরা যে ভয়ঙ্কর অপদেবতার কথা বলে, তা আসলে পরিবর্তিত হয়ে যাওয়া দেবতা গুগুম্বাই। কিন্তু কাকুয়া জাতি, তাদের কি হলো?
তাদের অধিকাংশই মারা পড়ল। কিছুজন পালিয়ে জঙ্গলের বাইরের গ্রামগুলোতে বসবাস করতে শুরু করলো। ক্রমশ তারা অন্য জাতির সঙ্গে মিশে গেল। আমি হলাম এই জঙ্গলের শেষ খাঁটি কাকুয়া। জঙ্গলের এক নির্জন কোণে পাথরের বেদির পাশে ওরা দুজন বসল। আয়নায় বন্দী হওয়ার পর গুগুম্বা প্রকৃতির সঙ্গে তার সংযোগ হারালেন। একজন দেবতার কাছে তার স্বাধীনতা সবচেয়ে মূল্যবান। তা হারানো মানে তার দেবত্বের হানি। তারপর শুরু হলো নরবলি। আয়নার জাদু তার ইচ্ছা শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। প্রথম কয়েকটা বলির পর গুগুম্বার মধ্যে শুরু হলো এক আভ্যন্তরীণ দ্বন্দ্ব। তার একাংশ ছিল সেই পুরনো দেবতা যিনি ভালোবাসা এবং সমৃদ্ধি চাইতেন, কিন্তু অন্য একাংশ রক্তের স্বাদ পেয়ে ক্রমশ অন্ধকারচ্ছন্ন হতে লাগলো। আমাদের মানুষের রক্তে মিশে থাকা ভয়, ক্রোধ, হিংসা, লোভ গুগুম্বার মধ্যে প্রবেশ করতে লাগলো প্রতিটা বলির সঙ্গে। তার চেতনা ধীরে ধীরে বিষাক্ত হতে লাগলো। এক সময়ে গুগুম্বা আর প্রতিরোধ করতে পারলেন না। তার মধ্যে সেই নতুন অন্ধকার পক্ষ জয়লাভ করল। তিনি তা শুধু স্বীকারই করলেন না, তারপর থেকে নিজেই চাইতে লাগলেন আরও বলি, আরও রক্ত। আর এভাবেই একজন প্রেমময় দেবতা পরিণত হলেন হিংসার প্রতীকে। শিবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে অবাক হয়ে ভাবছিল, তারই মতো একটা 15 বছরের কিশোর কিভাবে এত কঠিন কথাগুলো এত সহজভাবে বলে চলেছে। তার মনে হতে লাগলো গান্ড আসলে কিশোর নয়, সে ওই মাথার ওপর দাঁড়িয়ে থাকা বিশাল পিয়াল গাছটাই। অতল তার গভীরতা, অগাধ তার পাণ্ডিত্য। কিন্তু গুগুম্বার সেই ভালো অংশ, মানে যিনি বন্দী হয়ে পিশাচ হয়ে গেছেন, তিনি কি সম্পূর্ণভাবে বদলে গেছেন, নাকি তার মধ্যে এখনো আছে সেই আদিম প্রেমময় গুগুম্বা? আমার বিশ্বাস তিনি এখনো আছেন। তার স্নেহময় সত্তা এখনো ঘুমিয়ে আছে গভীরে, কালো অন্ধকারের নিচে। তাই আমি তোমার সাহায্য চাই শিবা। আমরা গুগুম্বাকে মুক্ত করতে পারি, তাকে ফিরিয়ে আনতে পারি, আবার এই মৃত জঙ্গলে সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারি। শিবা আগুনের পাশে বসে গান্দর কথাগুলো শুনছিল। সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছিল আধখানা, যেন কেউ কামড়ে খেয়ে নিয়েছে বাকি অর্ধেকটা। গুগুম্বা কোথায় বন্দি আছে তুমি জানো? হ্যাঁ, একটা আয়না এই জঙ্গলেই পোতা আছে, ঠিক এইরকম আরেকটা বেদির নিচে। গুগুম্বা সেখানেই বন্দি হয়ে আছে বছরের পর বছর ধরে। তবে সেখানে পৌঁছানো সহজ নয়। কেন? উত্তেজনায় এবং আগুনের আলোয় শিবার চোখ ঝিকমিক করে উঠল। গান্দ অন্ধকারের দিকে তাকালো, যেন জঙ্গলের গভীরে কাউকে দেখতে পাচ্ছে। সেখানে যাওয়ার পথে রয়েছে এমন কুয়াশার জাল যা মনকে বিভ্রান্ত করে। সেই কুয়াশায় বারবার মানুষ পথ ভুলে যায়। সেটা পেরোলে আছে মায়াবী গাছ, সেগুলো নাকি কথা বলে ডাকে। কেউ কেউ বলে ওরা নাকি মানুষকে লোভ দেখিয়ে কাছে ডেকে তারপর গলায় নিজেদের ডাল পেঁচিয়ে মেরে ফেলে। তারপর আছে চোরাবালি, এমন একটা জায়গা যেখানে মাটি হঠাৎ মানুষের আলতো পায়ের চাপেও ধসে পড়ে। ভেতরে অন্ধকার গহ্বর। কোথায় যে সেই ফাঁদ, তার নাকি কাছে গেলেও টের পাওয়া যায় না। এরপরই পড়বে সেই বেদি, আর পাথরের বেদির নিচে সেই আয়না। আমি তোমার সঙ্গে যাব, মুক্ত করব গুগুম্বাকে। পরদিন সকালে শিবা উঠল অনেক আগে। নদীর পাড়ে বসে সে কত কি চিন্তা করছিল। গান্দর প্রস্তাবটা তার মাথা ঘেঁটে দিচ্ছিল। খানিক পরে সে গা ঝেড়ে উঠে পড়ল। সে যখন গান্দকে তার সিদ্ধান্তটা জানিয়েই দিয়েছে, তখন আর ভেবে কাজ নেই। গভীর রাতের অন্ধকারে শিবা আর গান্দ ধীর পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের দুজনের হাতে দুটো মশাল। তার আলো অন্ধকার চিরে তাদের যাত্রার সামনের অল্প কিছুটা পথ আলোকিত করছিল। শিবার হৃদয়ে দুরু দুরু কাঁপছিল। গুম্বা দেও সম্পর্কে শোনা সব ভয়ঙ্কর গল্পগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। আমরা ঠিক পথে যাচ্ছি তো? হ্যাঁ, জোরে পা চালাও, ভয় পেও না।
গান্দর গলায় এমন একটা দৃঢ়তা ছিল যে গভীর রাতের জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে তার কণ্ঠটা কেমন যেন ভারী শোনাচ্ছিল। শিবা চারিদিকে তাকালো। তাদের চারদিকে জঙ্গল আরও ঘন হয়ে উঠছিল। শিবা বুঝতে পারছিল তাদের মাথার উপর দিয়ে কোনো নাম না জানা রাত চড়া পাখি বারবার চক্রাকারে উঠছে। মাঝে মাঝে তার কর্কশ ডাকে চমকে উঠছে শিবা। আচ্ছা, পাখিটা কি তাদের পিছু নিয়েছে? গান্দর যদিও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক হাতে মশাল ধরে অন্য হাত দিয়ে মাথার ওপর ঝুঁকে পড়া ডালপালা সরিয়ে এগিয়ে চলেছে। কাঁটা ঝোপে শিবার হাত পা ছড়ে যাচ্ছে। সে গান্দর সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারছে না, বারবার পিছিয়ে পড়ছে। মশালের আলোয় হঠাৎ চকচক করে ওঠে কোনো জন্তুর চোখ। পরক্ষণেই তাদের পায়ের আওয়াজ পেয়ে সে লুকিয়ে পড়ে জঙ্গলের গভীরে। একটা চিতা বোধহয় আমাদের সঙ্গে সঙ্গে আসছে। একটা পুটকা গন্ধ পাচ্ছ? তাহলে তাহলে আবার কি? হাতের মশাল যেন না নেভে আমার সঙ্গে সঙ্গে থাকো। যতক্ষণ আমাদের হাতে আগুন আছে, ভয়ের কিছু নেই। কথাটা শেষ করার আগেই হঠাৎ গান্দ থমকে দাঁড়ালো। চারিদিকে তাকালো সে। সাবধান শিবা, এই যে সেই কুয়াশা শুরু হয়েছে, চিতার থেকে এই মায়া কুয়াশা অনেক বেশি ভয়ঙ্কর। শিবা বুঝল গান্দ ভুল বলেনি। সামনের মশালের আলোতেও এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সাদা ঘন কুয়াশা যেন একটা পর্দার মতো মুড়ে ফেলছে তাদের। এই কুয়াশার জালে একবার পা দিলে পথ হারিয়ে ফেলার ভয় আছে। তখন সারা রাত এই জঙ্গলের গোলকধাঁধায় ঘুরে মরতে হবে। তোমার হাত আমার কাঁধে রাখো, কিছুতেই হাত ছেড়ো না। যাই শোনো, যাই দেখো, আমার কাঁধ ছেড়ো না, মনে থাকে যেন। শিবা গান্দর কাঁধে হাত রাখল। তারা সাবধানে পা ফেলে কুয়াশার চাদর ঠেলে এগোতে লাগলো। মশালের আলো এখন প্রায় অকেজো। হাত দুয়েক দূরের জিনিসও আর ঠাহর হচ্ছে না। কুয়াশার ভেতর ঢুকতেই শিবার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। তার মনে হতে লাগলো এই ঘন বিষাক্ত কুয়াশা যেন তার শরীরে ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে তার মাথার ভেতরেও কুয়াশা জমতে আরম্ভ করেছে। তার মাথা ঘুরছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সে গান্ধর কাঁধ আরও শক্ত করে চেপে ধরল। হঠাৎ পাশ থেকে ভেসে আসা একটা অস্পষ্ট মায়াবী ডাকে শিবা চমকে উঠল। শিবা, শিবা, আমি এখানে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। শিবা, শিবা, আমি এখানে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, শিবা। শিবা স্বরটা স্পষ্ট চিনতে পারল। এটা তার বাবার গলা। আবছা কুয়াশার মধ্যে এবার সে যেন তার বাবার আবছা আকৃতিও দেখতে পেল। সুন্দর হাসি মাখা মুখ, বাদামি শার্ট পরা। বাবা জঙ্গলে যাওয়ার দিন এই শার্টটাই পরেছিল না? অজান্তেই শিবার পা ডাক্তার দিকে এগোতে লাগলো। বাবা, তুমি কোথায় বাবা? দাঁড়াও শিবা, ওটা কুয়াশার মায়া, ওটা তোমার বাবা নয়। আমার কাঁধ ধরে থাকো শিবা, একদম ছেড়ো না। শিবা ঝাঁকুনি দিয়ে নিজের সম্বিত ফিরে পেল। এতক্ষণ তার মনে হচ্ছিল যেন কেউ তার মনকে সেদিকে টানছিল। একটা ঘুম ঘুম ঝিমুনির ঘোর এসে গেছিল তার। গান্দর চিৎকারে মুহূর্তে সেই ঘোর কেটে গেল। সে আবার গান্দর কাঁধে হাত রাখল। কুয়াশার মধ্যে থেকে অনেক রকম আওয়াজ ভেসে আসতে লাগলো। কখনো মায়ের কান্না, কখনো বাবার ডাক, কখনো বা তীক্ষ্ণ স্বরের হাসি, আর কখনো বা করুণ কারোর আর্তনাদ। শিবা গান্দর কাঁধ শক্ত করে ধরে নিজের সবটুকু ইচ্ছা শক্তি একত্রিত করে সেই ডাকগুলো উপেক্ষা করে এগোতে লাগলো। এক সময় ঘষা কাচের মতো অস্বচ্ছ দেওয়ালটা আস্তে আস্তে সরে গেল তাদের সামনে থেকে। এবার আবার চারপাশটা স্পষ্ট দেখতে পেল শিবা। সে বুঝল তারা কুয়াশার জাল পেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু তার পরে সামনে যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এই সেই মায়াবী জঙ্গল। সামনে প্রকাণ্ড সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছগুলো শিবা চেনে না, তবে এগুলো যে সাধারণ গাছ নয় তা বলাই বাহুল্য। গাছের গুঁড়িগুলো যেন মানুষের শরীরের মতো। লম্বা সরু ডালগুলো নেমে এসেছে মাটি পর্যন্ত।
সেগুলো কোনো বৃদ্ধার আঙ্গুলের মতো শুষ্ক, বাঁকানো। ডালগুলো অদ্ভুত কায়দায় দুলছে, কখনো বা সাপের মতো কিলবিল করছে, যেন হাত ছানি দিয়ে ডাকছে ওদের। শিবা লক্ষ্য করল গাছের গুঁড়িতে কোথাও কোথাও অবিকল মানুষের মুখের আদল খোদাই করা, চোখ, নাক আর বিভৎস একটা হাঁ, আর সেই হাঁয়ের ভেতরে নিকষ কালো অন্ধকার। মনে রেখো, গাছগুলো কিন্তু কথা বলে। ওদের কোনো কথায় কান দিও না শিবা। আর খেয়াল রেখো, ওদের ডাল যেন তোমাকে ছুঁতে না পারে। তারা সাবধানে পা ফেলে এগোতে লাগলো। মশালের নিভু নিভু আবছা আলোয় সেই দৃশ্যটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। একটা গাছের গুঁড়ির ফাটল থেকে মায়াবী এক আওয়াজ এলো, শিবা, শিবা। শিবা চমকে পিছন ফিরে তাকাতে যাচ্ছিল, গান্ডব বাধা দিল। খবরদার, পেছন ফিরে তাকাবে না, শুধু সামনে তাকিয়ে হাঁটো। শিবা, তোমার মা বাবা আমাদের কাছেই আছে। তুমি তোমার বাবা মাকে দেখতে চাও না? এসো, আমাদের কাছে এসো, এসো, কাছে এসো। শিবা এবার তার দু আঙুল দিয়ে কান চেপে ধরল। তার পা কাঁপছে, তার মাথাটা ঝিমঝিম করছে, আবার গা গোলাচ্ছে। সে গান্দর পিছনে টলমলো পায়ে হাঁটতে লাগলো। সে খেয়াল করল না একটা গাছের লম্বা ডাল হিংস্র সাপদের মতো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ডালটা তার গলা লক্ষ্য করে যেই ছোবল দিতে যাবে, অমনি গান্দ চিৎকার করে উঠল। শিবা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তার পেছন ফেরার আগেই সেকেন্ডের ভগ্নাংশে গান্দ একটা লাফ দিয়ে মশালটা সেই ডালের দিকে ছুঁড়ে দিল। চকিতে মশালের আগুন লেগে গেল শুকনো ডালটায়। গাছটা থেকে আর্তনাদের মতো একটা বিকট আওয়াজ বেরিয়ে এলো। ডালটা পিছনে সরে গেল সরসর শব্দ করে। শিবা, ছোট, যত জোরে পারো ছোট। গান্দ শিবার হাত ধরে টানতে লাগলো। তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে আরম্ভ করলো। হাত পা ছড়ে যাচ্ছে ঝুঁকে পড়া গাছের ডালের খোঁচায়। চারপাশ থেকে গাছগুলো যেন হঠাৎ তন্দ্রা ভেঙে গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে। তারাও যেন এবার তাদের তাড়া করতে আরম্ভ করেছে। তাদের এগিয়ে আসার খসখস আওয়াজ ছড়িয়ে পড়ছে জঙ্গলময়। একটা ডাল উড়ে এসে আছড়ে পড়লো তাদের সামনে, আর একটা পিছনে। গাছগুলো যেন তাদের ঘিরে ফেলতে চাইছে, অজগরের মতো পেঁচিয়ে ফেলতে চাইছে। দৌড়াও শিবা, আরো দূরে দৌড়াও। শিবার মনে হচ্ছিল গাছগুলো বোধহয় তাদের এবার ধরে ফেলবে। মায়াবী গাছদের ভয়ঙ্কর আওয়াজ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছিল বিদ্যুৎ ঝলকের মতো। কয়েকটা লতা পাতা তাদের পায়ে জড়িয়ে তাদের ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরা কোনো রকমে সেগুলোকে ছিঁড়ে এগোতে লাগলো। হঠাৎ আরেকটা শক্ত লতা শিবার পা জড়িয়ে ধরায় শিবা ছিটকে পড়ল মুখ থুবড়ে। তবে হাতের মশালটা সে ছাড়েনি, সেটাই সে ছুঁড়ে মারল গাছের গায়ে। বিকট আকৃতির গাছটা বিকৃত স্বরে আর্তনাদ করে ছেড়ে দিল শিবাকে। অবশেষে মায়াবী গাছের এলাকাটা পেরিয়ে ওরা হাঁপাতে হাঁপাতে একটা সমতল জায়গায় এসে দাঁড়ালো। সামনে অনেকটা এলাকা জুড়ে বিরাট ফাঁকা মাঠ। সেখানে শুধু গোড়ালি ডোবা নিচু ঘাস বিছানো, ছোট বড় কোনো গাছপালা নেই। দুজনেই মশাল হারিয়ে ফেলায় এখন শুধু চাঁদের আলোয় সামনেটা আবছাভাবে দেখা যাচ্ছিল মাত্র। এই মাঠেই কোথাও চোরাবালি আছে শিবা। ঠিক আছে, এত দূর যখন এসে গেছি, আর কিছুটা রাস্তা ঠিকই চলে যাব। চলো। হ্যাঁ, এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সাবধানে, চোরাবালিতে একবার পা পড়লে আর ফেরার উপায় নেই। তারা আস্তে আস্তে সন্তর্পণে এগোতে লাগলো। বাতাসে একটা কটু গন্ধ ভেসে আসছিল। পচা পাতার দুর্গন্ধ আর কিসের যেন মিষ্টি গন্ধ মিলেমিশে একটা অদ্ভুত কড়া গন্ধ। শিবা বুদ্ধি করে একটা ছোট্ট নুড়ি তুলে নিয়ে ছুঁড়ে দিল সামনে। পাথরটা মাটিতে পড়ল, ডুবল না। এভাবে বুঝতে পারবে না, ওরকম হালকা জিনিস ফেললে মাটি ধসবে না। এবার ওরা আরও সাবধানে পা ফেলে ফেলে ধীরে ধীরে এগোতে লাগলো। সামনে ঘন অন্ধকার, কিন্তু ওরা সেদিকেই যাচ্ছিল। সেখানেই শায়িত আছে সেই মায়া আয়না। হঠাৎ শিবার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। গান্ড!
মাটি ক্রমশ নরম হয়ে আসছিল। শিবার হাঁটু অবধি ডুবে গেল মাটিতে। সে নিজেকে যতই ওই নাগপাশ থেকে ছাড়িয়ে ওপরে উঠতে চায়, ততই আরও ডুবে যায় নরম কাদা মাটিতে। গান্দ দ্রুত একটা শুকনো ডাল জোগাড় করে সেটা এগিয়ে দিল শিবার দিকে। শিবা ডাল ধরে নিজেকে খানিকটা টেনে তুলে শেষ মুহূর্তে গান্দর বাড়ানো হাত ধরে ফেলল। তারপর অতি কষ্টে গান্দ টেনে তুলল শিবাকে। শিবা এবার গান্দর কাঁধে হাত রেখে ঠিক তার পায়ের চিহ্ন ধরে ধরে হাঁটতে লাগলো। যখন তারা মাঠ পেরিয়ে এসেছে, হঠাৎ শিবা দেখল সামনে মাঠের শেষে চাঁদের আলোয় একটা খাটো অবয়ব দেখা যাচ্ছে। তারা আরও একটু এগোতেই দেখতে পেল সেটা একটা গোল পাথরের বেদি। ওই যে ওই বেদির মাঝখানটা বাঁধানো নয়, মাঝে মাটির নিচেই পোতা আছে আয়না। শিবা অবাক হয়ে তাকিয়েছিল সেদিকে। চাঁদের নরম আলোয় বেদিটা আলোকিত হয়ে আছে। ওই বেদিতে শায়িত আছে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক উপজাতির আরাধ্য দেবতা। আর সেই দেবতার সমাধি থেকে মাত্র কয়েক দূরে দাঁড়িয়ে আছে তার একমাত্র উপাসক। শিবা ফিরে তাকালো গান্দর দিকে। সে কাঁধে ঝোলানো ময়লা কাপড়ের থলে থেকে মাটি খোঁড়ার সরঞ্জাম বের করেছে। সেদিকে তাকিয়ে শিবা ভাবল, এই যে গান্দ, এর মাহাত্ম্য তো ওই দেবতার থেকে কম কিছু নয়। উপাসক ছাড়া দেবতারও মৃত্যু অনিবার্য। এইসব ভাবতে ভাবতেই তারা বেদির কাছে পৌঁছে গেল। গোল বেদিটার গায়ে খোদাই করা অনেক চিত্র, ঠিক যেমন আগের দিনের বেদির গায়ে ওরা দেখেছিল। শিবা দেখতে পেল কিছু মানুষ একজন দেবতাকে পুজো করছে। একজন অর্ধ হরিণ, অর্ধ মানুষ আকৃতির দেবতা। গুগুম্বাকে চিনতে পারল শিবা। গান্দ পাথরের বেদির ঠিক মাঝের মাটি খুঁড়তে লাগলো দ্রুত। চাঁদের আলোতে তার চোখ ঔজ্জ্বল্যে ঝলমল করছিল। শিবাও এবার নিচু হয়ে হাত লাগালো। ক্রমশ একটা গভীর গর্ত তৈরি হতে লাগলো। হঠাৎ শিবার ছোট্ট লোহার শিকটা কিসের সঙ্গে যেন ঠোকা খেলো। পেয়ে গেছি। তারা আরও খানিকটা খুঁড়ে বার করলো একটা লম্বাটে বাক্স। লোহার বাক্সটা মাটির তলায় পোতা থাকায় মরচে ধরে গেছে। বাক্সের ডালাটা তুলে ধরেই দুজনে দেখতে পেল তার ভেতরে লাল কাপড়ে মোড়ানো একটা জিনিস রয়েছে। এই সেই আয়না। শিবা অবাক হয়ে লক্ষ্য করল বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে যেন চারপাশের তাপমাত্রা হঠাৎ খানিকটা কমে গেল। বাতাসের গতি বাড়তে লাগলো ক্রমশ। গাছপালা থেকে পাতা ঝরে পড়তে লাগলো হাওয়ার ধাক্কায়। শিবা, আয়নার উপর থেকে লাল কাপড়টা সরিয়ে ফেলো, তাহলেই গুগুম্বা মুক্তি পাবে। লাল কাপড়ের পুঁটলি থেকে পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসছিল। শিবা মুখ কুঁচকে ফেলল, কিন্তু গান্দ সেদিকে ভ্রুক্ষেপ করল না। দেরি করো না শিবা, সরিয়ে ফেলো কাপড়টা। কিন্তু যদি গুম্বাদেও বেরিয়ে আসে, সে তো আমাদের মেরে ফেলবে। না শিবা, আমি জানি গুম্বা দেওর মধ্যে গুগুম্বাও আছে। আমাদের উদ্দেশ্য ভালো, তাই সে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। গান্দ আয়নাটা এবার শিবার সামনে ধরল। শিবা মন্ত্রমুগ্ধের মতো এক টানে কাপড়টা সরিয়ে ফেলল। কাপড় সরে যেতেই দেখা গেল সেই আয়নাটা। আয়নার গায়ে চারপাশে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। শিবা লক্ষ্য করল আয়নার মধ্যে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, বরং সেখানে দেখা যাচ্ছে একটা অন্ধকার ধোঁয়াটে আকৃতি, যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। মুহূর্তে মাথার উপরের চাঁদ ঢেকে গেল। হাওয়া আরও জোরে বইতে লাগলো। এবার আয়নার ভেতর থেকে ভেসে বেরিয়ে আসতে লাগলো একটা ভয়ঙ্কর অস্পষ্ট আকৃতি। ক্রমশ তা বাস্তব রূপ নিতে আরম্ভ করলো। তার দেহ বড় বড় হাড়ের টুকরো দিয়ে তৈরি, মাথায় কালো শিং, চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলজ্বল করছে। সারা দেহে কালো পোকামাকড় সর্পিল গতিতে নাড়াচাড়া করছে। হাতে ধারালো নখ, পায়ে পশুর মতো খুর। তার গায়ের রং ধোঁয়াটে কালো এবং শরীর থেকে উঠে আসছে পচা মাংসের দুর্গন্ধ। গান্ধ, গুগুম্বা কোথায়? এ তো। শিবার কথা শেষ হয় না। সে পাশে তাকিয়ে হতভম্ব হয়ে দেখল গান্ধর চেহারাটা ক্রমশ পাল্টে যাচ্ছে। প্রথমে তার চোখ লাল হয়ে উঠল, তারপর মুখ থেকে বেরোতে লাগলো সেই একই পচা দুর্গন্ধ। ঠোঁটের কোণে তার শয়তানি হাসি। গান্ধ, এটা কি হচ্ছে? ততক্ষণে গান্ধর দেহ পরিবর্তিত হতে শুরু করেছে।
তার নরম চামড়া ফেটে গিয়ে ভিতর থেকে বেরিয়ে এসেছে একটা পাংশু সবুজ দেহের ভয়ঙ্কর পিশাচ। তার চোখ দুটো দপ করে জ্বলে উঠল পুড়তে থাকা কাঠ কয়লার মতো। তার আঙুলগুলো বেড়ে অস্বাভাবিক লম্বা হয়ে গেল, নখগুলো হয়ে উঠল তীক্ষ্ণ, ভয়ঙ্কর। গান্দ! কে গান্ধ? গুম্বাদেওর দাস আমি, যারা জঙ্গলে পথ হারায় আমি তাদের পথ ভুলিয়ে নিয়ে আসি এখানে গুম্বাদেওকে ভোগ দেবার জন্য। আমাদের মহান গুম্বাদেও আজ মুক্ত। শিবা কথা বলতে পারল না, আতঙ্কে ছিটকে পড়ল মাটিতে, কাঁপতে লাগলো ভয়। গান্ধ নয়, কারোয়া উপজাতির শেষ সদস্য তুই নিজে। এতদিন ধরে আমি তোর অপেক্ষা করছিলাম শিবা। তোর মতো নিষ্পাপ একটা কাকুয়া দেহ, এত বিশুদ্ধ, এত নির্মল, মহান গুম্বাদেওর পুনর্জন্মের জন্য ঠিক যেরকম শরীর দরকার। গুম্বাদেও এতক্ষণ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল শিবার দিকে। এবার সেও আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল জান্তব স্বরে। এবার গুম্বাদেও ধীরে ধীরে হাত বাড়ালো শিবাকে স্পর্শ করার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রকৃতি যেন নিজেই বিদ্রোহ ঘোষণা করলো। আকাশ কালো হয়ে গেল আবার। আকাশ থেকে নেমে এলো এক আশ্চর্য বাতাসের ঘূর্ণি। সেই ঘূর্ণি শুরু হলো মৃদু গুঞ্জন দিয়ে, তারপর সেটা বাড়তে বাড়তে হয়ে উঠল দামাল ঝড়। ঘূর্ণিঝড়ের মতো সেই হাওয়া শিবার চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। ধুলো উড়ে আসতে লাগলো এমন প্রচণ্ড বেগে যে শিবার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আর সেই প্রবল ঝড়ের মধ্যেই শিবা টের পেল আশ্চর্য এক উপস্থিতি। শিবা চোখ খুলে দেখল তার চারিদিকে গোল হয়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দেহ আবছা, অর্ধস্বচ্ছ, কিন্তু তাদের চোখে এক অপূর্ব দৃঢ়তা। শিবা চিনতে পারল এরা গ্রামের হারিয়ে যাওয়া সেই সমস্ত মানুষ যারা বছরের পর বছর জঙ্গলে প্রবেশ করে আর ফিরে আসতে পারেনি। শিবা বুঝল এরা সবাই কাকোয়া। কয়েকশো বছর আগে এই জঙ্গল থেকে পালিয়ে তারা মিশে গিয়েছিল ঝুমপি গ্রামের মানুষদের সঙ্গে। তাদের ভুলিয়ে সেই পিশাচ সবাইকে একে একে এখানে টেনে এনেছিল, গুম্বাদেওর কাছে ভোগ দিয়েছিল। অসংখ্য চেনা অচেনা মুখের মধ্যে থেকে দুটো ছায়া এবার এগিয়ে আসতে লাগলো শিবার দিকে। শিবার বুক দুরু দুরু করে উঠল, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। বাবা, মা। শিবার মা বাবা দুজনেই তার সামনে হাঁটু মুড়ে বসলেন। শিবা তাদের জড়িয়ে ধরল। তার বাবা ফিসফিস করে বললেন, শিবা, শিবা, তুই ভয় পাস না। আমরা সব সময় তোর সঙ্গে আছি। পৃথিবীর কোনো অপশক্তির ক্ষমতা নেই তোর ক্ষতি করে। পিশাচটা এবার ক্রুদ্ধ হয়ে শিবার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মুহূর্তেই ঘূর্ণিঝড়ের এক ঝটকায় সে ছিটকে গেল দূরে। হাওয়ার বেষ্টনী যেন একটা অদৃশ্য বর্ম তৈরি করে রেখেছে শিবার চারপাশে। গুম্বাদেও এবার মরিয়া হয়ে এগিয়ে এলো, কিন্তু সে যতবারই শিবার দিকে এগোতে চেষ্টা করে ততবারই ঝড়ের দাপটে আটকে যায়। ঝড়ে উড়ে আসা গাছের ভাঙা ডালপালা ক্রমাগত আঘাত করতে লাগলো তাকে। তার শরীর থেকে ধীরে ধীরে চামড়া খসে পড়তে লাগলো, পচে যেতে লাগলো অশুভ সেই শরীরটা। গুম্বাদেও প্রচণ্ড চিৎকার করে উঠল। তার জান্তব গর্জনে জঙ্গলের মাটি কেঁপে উঠল। যদিও সেই গর্জন বৃথা আস্ফালন ছাড়া আর কিছুই নয়, কারণ শত চেষ্টাতেও গুম্বাদেও শিবার চারপাশের সেই ঘূর্ণিঝড়ের প্রাচীর ভেদ করতে পারল না। অবশেষে গুম্বাদেও হতাশ হয়ে আয়নার দিকে ফিরে যেতে চেষ্টা করল, কিন্তু ঝড়ের এক প্রচণ্ড ঝাপটায় আয়নাটা দূরে ছিটকে গেল। পাথরের বেদির ওপর আছড়ে পড়ে সেটা টুকরো টুকরো হয়ে গেল। দিশেহারা হয়ে পড়ল গুম্বাদেও। সে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো, কিন্তু তার দেহ যেন দ্রুত ক্ষয় হতে আরম্ভ করেছে। চামড়া খসে পড়ছে, মাংস গলে পড়ছে। শরীর থেকে ছড়িয়ে পড়া বিকট দুর্গন্ধটা বেড়ে উঠেছে শত গুণ।
শিবা বুঝল কোনো আধার ছাড়া গুম্বাদেও মুক্ত প্রকৃতিতে বেশিক্ষণ বাঁচতে পারবে না। আয়নায় বন্দি না থেকে সে কাকুয়া উপজাতির কোনো নিষ্পাপ জীবন্ত শরীর খুঁজছিল এতদিন। সেই কারণেই ছলের সাহায্য নিয়ে ভুলিয়ে শিবাকে এখানে নিয়ে আসা। গুম্বাদেও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার বিশাল দেহটা গলে যেতে আরম্ভ করলো। এবার পুতিগন্ধময় তরল ভিজিয়ে দিতে লাগলো জঙ্গলের মাটি। অবশেষে একটা শেষ কাতর আর্তনাদ করে গুম্বাদেও লুটিয়ে পড়ল পাথরের বেদির ওপর। তার পচা দেহ গলে মিশে গেল মাটির সঙ্গে। ঝড় শান্ত হয়ে এলো, কিন্তু শিবাকে ঘিরে তখনও সেই অদৃশ্য আত্মারা দাঁড়িয়ে রয়েছে। শিবা এইবার লক্ষ্য করল গান্ধর রূপ ধরে আসা পিশাচটা আবার নড়াচড়া করেছে। সে তার বাবাকে সেটা জানাতে যাবে, হঠাৎ সূচনা হলো এক অভূতপূর্ব দৃশ্যের। পিশাচটার দেহ থেকে বেরিয়ে আসতে লাগলো একটা উজ্জ্বল নীল আলো। শিবা নিজের অজান্তেই সামনে এগিয়ে গেল। তখনও তার বাবা মা দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। আবার আলোর দ্যুতি শক্তিশালী হলো, এতটা শক্তিশালী যে শিবা তার দু চোখ বন্ধ করে ফেলল। তারপর আবার যখন চোখ খুলল, সে দেখল তার সামনে দাঁড়িয়েছেন এক অভিনব মূর্তি। তার দেহের নিম্নাংশ মানুষের মতো, আর উপরের অংশ হরিণের। মাথায় উজ্জ্বল সোনালি রঙের বিশাল শিং, চোখ দুটো গভীর নীল, ঠোঁটের কোণে করুণাময়ী হাসি। সে মূর্তি এবার তাকে নরম গলায় আহ্বান জানালেন, এসো শিবা। শিবা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তখন শিবার বাবা বললেন, ভয় নেই শিবা, ইনিই গুগুম্বা, আমাদের উন্নতি এবং সমৃদ্ধির দেবতা। একেই বন্দি করে পিশাচে পরিণত করে রেখেছিল গুম্বাদেও। গুগুম্বা শিবার কাছে এগিয়ে এলেন। শিবার সামনে হাঁটু মুড়ে বসে তিনি শিবার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল শিবার সারা শরীরে। আমারই সত্তার একটা অংশ গুম্বাদেওর রূপ নিয়েছিল। আজ শুধু আমি নই, এরা সবাই মুক্ত। তুমি মুক্ত করেছ সবাইকে। তাহলে এরা কি আমার সঙ্গে ফিরে আসবে গ্রামে? আমার বাবা মা? না শিবা, আমরা আর এই নশ্বর পৃথিবীতে নেই, কিন্তু আমরা এই জঙ্গলেই থাকব অনন্তকাল পর্যন্ত। গুগুম্বার সঙ্গে মিলে আমরা রক্ষা করব জঙ্গলকে, রক্ষা করব গোটা গ্রামকে। আর তুমি সবাইকে বলে দিও, এটা আর গুম্বাদেওর অভিশপ্ত জঙ্গল নয়, এটা এখন গুগুম্বার জঙ্গল, উন্নতি ও সমৃদ্ধির দেবতার জঙ্গল। এখানে আসতে আর যেন কেউ ভয় না পায়। চারপাশে দাঁড়ানো আত্মারা সবাই একে একে আবছা হয়ে গেল। শেষবারের মতো সবাই হাসি মুখে বিদায় জানালো শিবাকে। শিবার মা বাবা আরেকবার শিবাকে জড়িয়ে ধরলেন। তারপর তারাও গুঁড়ো গুঁড়ো হয়ে সোনালি আলোর কণা হয়ে মিলিয়ে গেলেন জঙ্গলের বাতাসে। পূব আকাশ লাল করে সূর্য উঠল। সেদিন থেকে শিবার জীবনটা একেবারে বদলে গেল। সে এখন প্রায়ই জঙ্গলে যায়, তবে মা বাবাকে খুঁজতে নয়, গুগুম্বার সঙ্গে দেখা করতে। গ্রামের সবাই আবার নতুন করে জঙ্গলে যাওয়া আরম্ভ করেছে। কেউ শিকারে যায়, কেউ কাঠ কাটতে, কেউ বা মধু সংগ্রহে। জঙ্গলে এখন আর কেউ হারায় না। জঙ্গলের মাটিতে মিশে থাকা গুম্বাদেওর অবশিষ্টাংশ থেকে জন্ম নিল এক নতুন উদ্ভিদের বীজ। সেই বীজ থেকে বিকশিত হলো এক বিচিত্র লতা, যার ফুল অসাধারণ সুগন্ধে মাতিয়ে তুলত গোটা জঙ্গল। অমাবস্যার রাতে সেই ফুল থেকে বিকিরিত হতো এক অদ্ভুত আলো। সে আলোর স্পর্শে অন্ধকারের ভয় দূর হয়ে যেত। সবাই বলা বলি করত, ওই আলো নাকি আসলে হারিয়ে যাওয়া সমস্ত আত্মারা, যারা এখনো নজর রাখে জঙ্গলের উপর, রক্ষা করে তাদের প্রিয়জনদের। শুনছিলে প্রেতভূমি, কাহিনী রণদীপ নন্দী,
গল্প পাঠ, নাট্যরূপ ও নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পে বিভিন্ন চরিত্র চিত্রায়নে ছিল সৌভিক, পাপিয়া, অনুভব, রণদীপ, রক্তিম এবং শান্তম। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। প্রচ্ছদ অলঙ্করণে রয়েছে দীপঙ্কর। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।